আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক পাবলিকেশন এবং টেকনিক ইজি এডুকেশন এর সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের সিকিউ সমাধানের আরও একটি পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের এই বইটি কিন্তু বাজারের অন্যান্য বই থেকে একটু ডিফারেন্ট, কেননা অন্যান্য বইয়ে শুধুমাত্র সমাধান করে দেওয়া আছে, বাট এখানে তোমরা কিউআর কোড ভিত্তিক ভিডিও পেয়ে যাচ্ছ। অর্থাৎ যখনই তোমার কোনো একটা সৃজনশীল প্রশ্ন বুঝতে সমস্যা হবে, আমাদের কিউআর কোড স্ক্যান করলে একটি ভিডিও চলে আসবে তোমার সামনে। শিক্ষক তোমাকে সে ওই সৃজনশীলের যাবতীয় যা কিছু আছে সব কিছু ইন ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দিবে। সো আমি বলবো তোমাদেরকে অবশ্যই আমাদের এই বইটি সংগ্রহ করার জন্য। তো এই পর্বে আমরা সমাধান করব চ্যাপ্টার 3 এর যে সৃজনশীল প্রশ্নগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষা এসেছে সেই প্রশ্নগুলো। তো চলো দেখি এবারের আমাদের প্রশ্নটা কি থাকতেছে। তো এবারে আমরা সমাধান করতে যাচ্ছি আমাদের সিলেট বোর্ড 2025-এ চ্যাপ্টার 3 থেকে যেই প্রশ্নটি এসেছে, আমরা এখন ওই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। সিলেট বোর্ড 2025। ওকে, তো দেখো এখানে আসলে আমাদের উদ্দীপক একটা পর্যায় সারণীর একটা খণ্ডিত অংশ দিয়েছে। তার আগে আমরা আসলে কিছু ক খর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর আমরা অ্যান্সারটা করে ফেলি। তো প্রথম প্রশ্নে আমাকে এখানে বলেছে যে মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লিখো। বলো তো মেন্ডেলিফের পর্যায় সূত্রটি কি হতে পারে? মেন্ডেলিফের পর্যায় সূত্রটি হচ্ছে মৌলসমূহকে যদি আমরা পারমাণবিক ভরের ভিত্তিতে সাজাই, মৌলসমূহকে যদি আমরা মেন্ডেলিফের বলছে যে যদি আমরা পারমাণবিক ভরের ভিত্তিতে যদি আমরা সাজাই, তাহলে এর ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয়। অর্থাৎ যদি আমরা কোনো একটা বস্তুকে বা যদি আমরা পর্যায় সারণীকে ভরের ভিত্তিতে সাজাই, তাহলে এর যে ভৌত ও রাসায়নিক ধর্মগুলো আছে তাহলে সিকোয়েন্স অনুযায়ী কি হবে, আস্তে আস্তে পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হবে, অর্থাৎ সিকোয়েন্স অনুযায়ী আমরা তাদেরকে পাবো। তো এটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায়ের যে সূত্র সেই সূত্রটি। আচ্ছা, সেকেন্ড প্রশ্নকে দেখো, তাহলে আশা করি ক নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। খ নম্বর প্রশ্ন, আর্গনকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন? আর্গনকে কেন আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি? আমরা তো জানি যে আর্গন নিষ্ক্রিয় গ্যাস, বাট কেন? কারণ আর্গনের ইলেকট্রন বিন্যাস একটু দেখো তো। আর্গন আর্গনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় কি বলতো, 1s2 2s2 2p6 3s2 3p6। তাহলে আমরা জানি যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে তাদের অষ্টক পরিপূর্ণ। তাহলে আর্গন মৌলের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3 এবং সেই 3 নম্বর কক্ষপথ 8টা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ বিধায় আর্গন কি অবস্থায় বসবাস করে বা কি অবস্থায় বিরাজ করতেছে? আর্গনকে আমরা তখন দেখতে পাই কি, নিষ্ক্রিয় মৌল। কোন অবস্থায় দেখতে পাই? নিষ্ক্রিয় মৌল অবস্থা দেখতে পাই। এর দুইটা মেইন রিজন। নাম্বার 1, সে ইলেকট্রন কখনো ত্যাগ করবে না, সে কোনো ইলেকট্রন কি করবে না, গ্রহণও করবে না। এখন ইলেকট্রন ত্যাগ করবে না কেন বলতো? কারণ ইলেকট্রন ত্যাগ করতে হলে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, আয়নীকরণ শক্তির মান তার অনেক বেশি, সেজন্য সে ত্যাগ করবে না। আবার গ্রহণ করবে না কেন? তার যেহেতু অষ্টক পরিপূর্ণ, সেহেতু সেই ইলেকট্রন গ্রহণ করে তো সে তার অষ্টকের যে সুস্থিতিশীল অবস্থা, সেই সুস্থিতিশীল অবস্থা সে তো ভাঙবে না, সেজন্য সে ইলেকট্রন ত্যাগও করবে না, গ্রহণও করবে না। যারা ত্যাগ গ্রহণ কিছুই করবে না তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। দ্যাটস ওয়াই আমরা আর্গনকে কি বলতে পারি? আর্গন হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। আচ্ছা ফাইন, সো আমি আশা করছি তোমরা এই খ নাম্বার প্রশ্নটি কি করছো, বুঝতে পেরেছো। চলো এবার যাচ্ছি আমরা আমাদের গ নাম্বার প্রশ্নে। সো গ নাম্বার প্রশ্নটা যেহেতু একটু এখান থেকে আমাদেরকে তথ্য নিতে হবে, দেখো ফার্স্টে আমরা যাচ্ছি এইখানে, এখান থেকে দেখো গ নাম্বার প্রশ্নটা কি দেখা যাচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে যে জেড এর, খেয়াল করো কি লেখা, জেড এর সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। জেড এর সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে আমাদেরকে মূলত 3টা পরমাণু সম্পর্কে জানতে হবে গ এবং ঘ এর প্রশ্ন করতে হলে, বা গ এবং ঘ এর প্রশ্নের অ্যান্সার করতে হলে। গ এর প্রশ্নে আমাদেরকে জেড সম্পর্কে জানতে হবে, আর ঘ এর প্রশ্নে আমাদেরকে এক্স এবং ওয়াই সম্পর্কে জানতে হবে। তো চলো আমরা আগে উদ্দীপক থেকে এদের সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি যে এক্স, ওয়াই এবং জেড আমাদের কে বা কোন কোন পরমাণু হতে পারে। আচ্ছা ফাইন, এই যে দেখো তোমাদের কাছে উদ্দীপকটা এখন ক্লিয়ার যে কে কে হতে পারে। এক্স হচ্ছে সোডিয়াম আর অ্যালুমিনিয়ামের মাঝে অবস্থিত। তাহলে এক্স কে বলতো? এক্স হচ্ছে ম্যাগনেসিয়াম, তাই না? আমরা জানি সোডিয়ামের পর কি হয়, ম্যাগনেসিয়াম, তারপর হয় অ্যালুমিনিয়াম, তাহলে এক্স হচ্ছে ম্যাগনেসিয়াম। ওয়াই কে এবং জেড কে? জেড হচ্ছে আর্গনের এক ঘর ডানে, খেয়াল করো, জেড কে আর্গনের এক ঘর ডানে, তাহলে জেড কে হবে? জেড হবে ক্লোরিন। ও সরি, আর্গনের এক ঘর বামে, আর্গনের ডানে তো আর কেউ নেই, আর্গনের এক ঘর বামে অবস্থিত আর কি, সরি আর্গনের ডানে কেউ নেই, আর্গনের সর্বডানের মৌল এই পর্যায়ে। আচ্ছা, আবার ক্লোরিনের এক ঘর বামে কে অবস্থিত? ফসফরাস। কে অবস্থিত? ও সালফার, ফসফরাস না সালফার, তাহলে ওয়াই হচ্ছে সালফার পরমাণু। তাহলে আমাদের কাছে এখন ব্যাপারগুলো ক্লিয়ার
যে এক্স হচ্ছে সোডিয়াম আর অ্যালুমিনিয়ামের মাঝখানে অবস্থিত, তার মানে এক্স হচ্ছে ম্যাগনেসিয়াম, আর ওয়াই হচ্ছে আর্গনের এক ঘর বামে অবস্থিত, তার মানে ওয়াই জেড হচ্ছে আর্গনের এক ঘর বামে অবস্থিত, তার মানে এটা হচ্ছে ক্লোরিন, আর ওয়াই হচ্ছে ক্লোরিনের এক ঘর বামে অবস্থিত, তার মানে এটা হচ্ছে সালফার। তাহলে এক্স ওয়াই জেড হচ্ছে কি ম্যাগনেসিয়াম, সালফার, ক্লোরিন। আচ্ছা, তাহলে আমরা এবার যাচ্ছি আমাদের নেক্সট যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোতে। দেখো এখানে প্রশ্নে কি বলেছে যে এক্স মৌলের, খেয়াল করো, বলতেছে যে জেড মৌলের সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। জেড মৌলের সর্বশেষ কক্ষপথের একটি মৌলের কৌণিক ভরবেগ আমাদেরকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। আচ্ছা ফাইন, তো আমরা এখন সেটাই নির্ণয় করব, দেখি কিভাবে কি নির্ণয় করা যায়। এই হচ্ছে আমাদের সেই জেড মৌল। তাহলে এবার আমরা অ্যান্সার প্রসিডিংসটা তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তো জেড মৌলকে বলতো, জেড মৌল হচ্ছে ক্লোরিন। এখন বলতেছে যে ক্লোরিন মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে হবে। সো ক্লোরিন, জেড হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে কি দেখা যায়? দেখা যায় 1s2 2s2 2p6 3s2 3p5। আমরা এটাই দেখতে পাই 1s2 2s2 2p6 3s2 3p5। আচ্ছা, তাহলে সর্বশেষ কক্ষপথ কোনটা? সর্বশেষ কক্ষপথ হচ্ছে এইটা। সর্বশেষ কক্ষপথ কোনটা? সর্বশেষ কক্ষপথ হচ্ছে এইটা 3s2 3p5। আচ্ছা, তো সর্বশেষ কক্ষপথ হচ্ছে কি 3 নম্বর কক্ষপথই হচ্ছে সর্বশেষ কক্ষপথ। আচ্ছা, এবারে আসো, তাহলে এখান থেকে আমরা কি প্লাঙ্ক ধ্রুবক লাগবে আমাদের, তাই না? আমরা প্লাঙ্ক ধ্রুবকের মানটা আমরা নোট করে নেই। প্লাঙ্ক ধ্রুবক কি 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। সো আমরা ইলেকট্রন বিন্যাস থেকে কিন্তু 3 দিয়ে এসেছি, ইলেকট্রন বিন্যাস থেকে, আর এইচ এর মান হচ্ছে কি ফিক্স মান। সো কৌণিক ভরবেগ কত হবে? mvr কি nh/2π, mvr nh/2π। তো দেন এইখান থেকে আমরা mvr এর জায়গায় আমরা হচ্ছে যে মানগুলো বসাবো। তাহলে n এর মান কত পেয়েছি আমরা প্রশ্ন থেকে? 3 পেয়েছি। h এর মান প্লাঙ্ক ধ্রুবক বসিয়ে দাও, আর 2π তো 2π। সো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের ফাইনাল অ্যানসার আসবে 3.16 * 10⁻³ মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এই যে ইউনিটে আমরা এখানে বসাই দিব, বা অনেকে চাইলে এখানে জুল সেকেন্ডও চাইলে বসাতে পারো। তো আমাদের 3 নাম্বার যে প্রশ্ন ছিল সিলেট বোর্ড 2025 এর 3 নাম্বার প্রশ্ন, ওভারঅল যদি আমরা একবার ভিউ করি তাহলে আমাদের এই অ্যানসারটি আসতেছে। দেখো যে এখানে ফাইনাল অ্যানসার আসতেছে 3.16 * 10⁻³ 3.16 * 10⁻³ সো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যানসার। 3.16 * 10⁻⁴ এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যানসার। তো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। আচ্ছা, যাচ্ছি আমরা লাস্ট প্রশ্নে। দেখো কি বলেছে লাস্ট প্রশ্নে, বলতেছে যে এক্স ও ওয়াই। এক্স কে ছিল মনে আছে? আমাদের এক্স ছিল ম্যাগনেসিয়াম। ওয়াই কে ছিল? ওয়াই ছিল আমাদের সালফার। তাহলে প্রশ্ন হচ্ছে ম্যাগনেসিয়াম এবং সালফার দ্বারা গঠিত যৌগের তড়িৎ পরিবাহিতা ব্যাখ্যা করো। ম্যাগনেসিয়াম এবং সালফার দ্বারা গঠিত যৌগের তড়িৎ পরিবাহিতা ব্যাখ্যা করতে বলছে। তো ফার্স্টে আসো, আমাদের এখানে একটু কাজ বেশি, আমাদের এখানে দুইটা কাজ করতে হবে, মেইনলি দুইটা কাজ। সো আমরা কাজগুলো তোমাদেরকে বুঝাই দিব। প্রথম কাহিনী হচ্ছে ম্যাগনেসিয়াম এবং সালফার দ্বারা গঠিত যৌগটাকে আমাকে তো জানতে হবে যে হ্যাঁ, আমি ম্যাগনেসিয়াম এবং সালফার দ্বারা আমি এই যৌগটার গঠন করতে পারবো। ঠিক আছে, সো আমাদের ম্যাগনেসিয়াম এবং সালফার দ্বারা গঠিত যৌগ হচ্ছে ম্যাগনেসিয়াম সালফাইড। আচ্ছা, সো দেখো এখানে কি হচ্ছে, ম্যাগনেসিয়াম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করার জন্য সে 2টি ইলেকট্রন ত্যাগ করবে, এবং সালফার নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করার জন্য সে 2টি ইলেকট্রন গ্রহণ করবে। এখানে ব্যাপারটা হচ্ছে ম্যাগনেসিয়াম নিয়নের কাঠামো পাবে আর সালফার পাবে আর্গনের কাঠামো। সো ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে দিল, সালফার সেই 2টি ইলেকট্রন গ্রহণ করে দিল, ম্যাগনেসিয়াম হয়ে গেল 2+ ইলেকট্রন ত্যাগ করে, আর সালফার ইলেকট্রন গ্রহণ করা হলো 2-। তাহলে এই ম্যাগনেসিয়াম এবং সালফার মানে ম্যাগনেসিয়াম আয়ন এবং সালফাইড আয়ন পরস্পর মিলিত হয়ে কি তৈরি করতেছে? ম্যাগনেসিয়াম সালফাইড যৌগ গঠন করতেছে, ম্যাগনেসিয়াম সালফাইড যৌগের গঠন হয়ে যাচ্ছে। তাহলে আমরা এইটুকু ক্লিয়ার যে এক্স এবং ওয়াই দ্বারা গঠিত যৌগটা কে বলতো? ম্যাগনেসিয়াম সালফাইড। এক্স ও ওয়াই দ্বারা গঠিত যৌগটাকে ম্যাগনেসিয়াম সালফাইড। এইটুকু আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে নেক্সট প্রশ্ন, যে এরা আসলে কিভাবে বিদ্যুৎ পরিবহন করবে, কিভাবে এরা তড়িৎ পরিবাহিতা করবে বা বিদ্যুৎ পরিবহন করবে, আমাকে ব্যাখ্যা করতে হবে। ওকে, তাহলে ফার্স্টে তুমি ম্যাগনেসিয়াম সালফাইডকে ভাগ করো, ম্যাগনেসিয়াম 2+, সালফার 2-। তাহলে আমার এখানে ক্যাটায়ন কি বলতো? আমার এখানে ক্যাটায়ন হচ্ছে ম্যাগনেসিয়াম, আর অ্যানায়ন হচ্ছে সালফার। ম্যাগনেসিয়াম হচ্ছে ক্যাটায়ন এবং সালফার হচ্ছে আমার অ্যানায়ন। আচ্ছা, তো আমার নেক্সট কাজ কি বলতো? আমরা যখন কোনো পানিতে যখন ম্যাগনেসিয়াম সালফাইডকে যখন ভাগ করবো, তখন তো আমরা এরকম ক্যাটায়ন অ্যানায়ন পাবো। তো কথা হচ্ছে, যদি আমরা কোনো ব্যাটারি নেই এবং সেই ব্যাটারির পজিটিভ, আমরা তো জানি ব্যাটারির দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর একটা হচ্ছে কি নেগেটিভ প্রান্ত।
সো সালফাইড যেহেতু ঋণাত্মক তাহলে সে অবশ্যই প্লাস দ্য পজিটিভ প্রান্ত দ্বারা আকৃষ্ট হবে, আর ম্যাগনেসিয়াম যেহেতু ধনাত্মক তাহলে সে কি হবে, ঋণাত্মক প্রান্ত দ্বারা আকৃষ্ট হবে। অর্থাৎ আমরা বলি ক্যাথোড এবং অ্যানোড হিসেবে যদি চিন্তা করি, ক্যাটায়ন যে ম্যাগনেসিয়াম সে কোথায় যাবে, ক্যাথোডে যাবে, অ্যানায়ন হচ্ছে সালফার সে কোথায় যাবে, অ্যানোডে যাবে, গিয়ে তার কি হবে, চার্জ মুক্ত হবে, এবং এই চার্জ মুক্ত হওয়ার মাধ্যমে ইলেকট্রন আদান প্রদান ঘটবে, বিদ্যুৎ পরিবাহিত হবে। সো মূল ব্যাপারটা হচ্ছে এইটা যে ম্যাগনেসিয়াম সালফাইড হচ্ছে একটা আয়নিক যৌগ, আয়নিক যৌগ বিদেশে ইলেকট্রন ত্যাগ গ্রহণ হবে, এখানে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হবে। আমরা ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত থেকে ডিসিশন নিতে পারবো যে পজিটিভ প্রান্তে কে যাবে আর নেগেটিভ প্রান্তে কে যাবে। সো দ্যাটস ওয়াই আমাদের এই ম্যাগনেসিয়াম সালফাইড হলো ম্যাগনেসিয়াম সালফাইড। এবং এখানে দেখো আরেকটা কথা লেখা আছে যে ক্যাটায়ন ব্যাটারির ঋণাত্মক প্রান্ত দ্বারা আকৃষ্ট হবে আর অ্যানায়ন ব্যাটারির ধনাত্মক প্রান্ত দ্বারা আকৃষ্ট হবে। সো এই যে এরকম যে ধনাত্মক এবং ঋণাত্মক দুটো প্রান্ত আমি সৃষ্টি করতে পারলাম ম্যাগনেসিয়াম সালফাইড যৌগের মধ্যে, এইটাই আসলে মূল ডিসিশন মেকার যে কে পজিটিভ হবে এবং সে কোথায় যাবে, কে নেগেটিভ হবে এবং সে কোথায় যাবে। এইভাবেই আমরা আসলে এই যে এক্স ও ওয়াই দ্বারা যে গঠিত যৌগ, এই যৌগের আমরা বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, তো আমাদের ঘ নাম্বার অ্যান্সারটি লেখা হয়ে গেল। এবারে জাস্ট আমি তোমাদেরকে একটু দেখাই যে আমরা যে অ্যান্সারগুলো করেছিলাম সেই অ্যান্সারগুলো এখানে ঠিকঠাক আছে কিনা। দেখো আমাদের গ নাম্বারে কিন্তু অ্যান্সার এসেছিল কত বলতো, 3.16 × 10⁻34। আমাদের গ এর অ্যান্সার ছিল এইটা, এই যে তোমাদেরকে আমি না হয় আরেকবার দেখিয়ে দিই, এই যে 3.16 × 10⁻34। আর আমাদের ঘ নাম্বার প্রশ্নের দেখো যে এটার অ্যান্সার কথা আমরা বলছিলাম যে ফার্স্টে আমরা ম্যাগনেসিয়াম সালফাইডের গঠন দেখিয়েছি, দেন এই যে চিত্র, এই চিত্রের মধ্যে কিন্তু ইন ডিটেলসে ব্যাখ্যা বলা আছে যে আসলে কেন ম্যাগনেসিয়াম ব্যাটারির পজিটিভ নেগেটিভ প্রান্ত দ্বারা আকৃষ্ট হবে, কেন সালফাইড আয়ন ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে আকৃষ্ট হবে। সো এই যে কথাগুলো আছে সেই কথাগুলো ইন ডিটেলসে এখানে লেখা আছে। তোমরা যদি এইটুকু খুব সুন্দরভাবে দেখো তাহলে আশা করছি তোমরা এই প্রপারলি বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো তাহলে আমরা কিন্তু এই সৃজনশীলটা সমাধান করে ফেললাম। তো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। এখানে ঠিক যেইভাবে প্রত্যেকটা সৃজনশীলের ক খ গ ঘ ইনক্লুডিং উদ্দীপক সহ যেভাবে আমি তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝালাম, আমাদের এই ইজি কেমিস্ট্রি বইয়ের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এভাবে ধরে ধরে তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝানো হয়েছে। আশা করতেছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। তো যারা যারা কেমিস্ট্রিতে দুর্বল আছো, বাসায় বসে টিচারের অভাবে কেমিস্ট্রিতে ভালো করতে পারছো না, তাদের জন্য আমাদের এই বইটি হতে যাচ্ছে একটা সহায়ক বই, যেটা তুমি বাসায় বসে জাস্ট শুধুমাত্র ইন্টারনেট অন করে কিউআর কোড স্ক্যান করে ভিডিওটা দেখলে তুমি আশা করতেছি এই পার্টটুকু প্রপারলি বুঝতে পারবা। সো আজকের পর্বটি সেই আশা রেখেই আমি শেষ করবো যে তোমরা এই বইটি সংগ্রহ করবে, কেমিস্ট্রিতে ভালো করবে। আমি চাই যেন আমার এই বইটা যারা পড়তেছো তারা যেন কেমিস্ট্রিতে 100-তে 100 পাও। এই জন্যই কিন্তু দেখো আমরা লিখেছি যে টার্গেট এবার কত, 100-তে 100। সো আমি আশা করবো তোমরা যেন এখান থেকে কি 100-তে 100 পেয়ে আমাদের টেকনিকের সম্মান বা আমাদের এই বইয়ের সম্মান বা পাবলিকেশনের সম্মান এটা তোমরা যেন ধরে রাখতে পারো। তো সেই আশা রেখে আজকে পর্বটি শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।